ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি সহ 144টি রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছিল। জানা গেছে আবেদন করা এই দলগুলোর কেউই নাকি নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে তরুণদের রাজনৈতিক দল এনসিপি 43,316 পাতার ডকুমেন্টস জমা দিয়েও নিবন্ধন শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। এমত অবস্থায় দলগুলোকে পুনরায় তাদের ঘাটতি সংশোধনের সুযোগ হিসেবে 15 দিনের সময় দিয়েছে নির্বাচন কমিশন। তবে গত 2 মাসেও যারা নিবন্ধন শর্ত পূরণ করতে পারেনি তারা আগামী 15 দিনে কতটা পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। প্রশ্ন আছে, নাম সর্বস্ব এবং স্পষ্ট কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকা দলগুলো রাজনীতিতে কতটুকু অবদান রাখতে পারবে তা নিয়েও। পরিসংখ্যান মতে গণঅভ্যুত্থানের পর প্রতি মাসে গড়ে 3টি করে রাজনৈতিক দল ও সংগঠন আত্মপ্রকাশ করেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও প্রায় একই চিত্র লক্ষ্য করা গেছে। জানা গেছে একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, আর দ্বাদশ নির্বাচনের আগে আবেদন করেছিল 93টি দল। এর মধ্যে ব্যাপক বিতর্কের মাঝে কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া দল বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে নিবন্ধন দেয় তৎকালীন নির্বাচন কমিশন। ফলে এবার সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলে নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নতুন দলগুলোর এই আত্মপ্রকাশ কি রাজনীতিতে নতুন বিপ্লবের বার্তা দিচ্ছে নাকি অন্য কিছু? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। মনিরা শারমিন, নিবন্ধনের অনেকগুলো শর্ত আছে, সেটা নিঃসন্দেহে আপনারা জানেন। যদিও আপনারা নতুন রাজনৈতিক দল, এর পরেও বেশ আলোচিত ছিল আপনাদের সেই 43,000 পৃষ্ঠার যে নথি জমা দিতে আপনারা গিয়েছিলেন। ট্রাকে করে আপনাদের সেই নথিপত্র জমা দিতে হয়েছিল ইসিতে গিয়ে। এরপরেও আপনাদের নিবন্ধনের আসলে শর্ত আপনারা পূরণ করতে পারেননি এবং আপনাদেরকে ইসি আবারও নতুন করে 15 দিনের সময় দিয়েছে। কিন্তু আপনাদের নেতাকর্মীরা এর মধ্যে এটিও বলেছেন যে যদি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন আপনারা 300 আসনে জয়লাভ করবেন। যে দলটি আসলে প্রথমবারে নির্বাচন কমিশনের সমস্ত শর্তে উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে, তাদের আসলে এই মুহূর্তে জয়ী হওয়াটাকে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি যারা দেখছেন এবং আমার সহ আলোচক যারা আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আসলে আমরা যে নির্বাচন কমিশনে যেই যখন আসলে আমাদের ডকুমেন্টগুলো জমা দিয়েছি এবং জমা দেওয়ার পরে আমাদের সেই সব যাচাই বাছাই হয়েছে, তারপরে কিছু ইনকনসিস্টেন্সি যেগুলো আসলে ধরা পড়েছে ইসির পক্ষ থেকে, সেটার জন্যই কিন্তু আবার আমাদের যে রিভিউয়ের ব্যাপারটা সেটা, আর এটা একটা প্রসিডিওরের মধ্যেই আছে। সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এরকম দেখা গেছে যে এক নাম হয়তো 2 বার গেছে, অথবা এনআইডির হয়তো কোনো জায়গায় একটু হেরফের বেশ কিছু জায়গাতে। তো সেই বিষয়গুলো অ্যাকনলেজ করে আমাদের বলা হয়েছে যে এই যেগুলো ইনকনসিস্টেন্সি আছে সেগুলো আসলে যাতে আমরা রিভিউ করি এবং এরপরে আমরা আবার জমা দিব। তো 15 দিন সেটার জন্য সময় দিয়েছে এবং আমরা মনে করি যে 15 দিনের মধ্যে আমরা যেই ইনকনসিস্টেন্সিগুলো ইসির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে সেগুলো আমরা রিভিউ করে জমা দিতে পারবো। কিন্তু মনিরা, আসলে যেটি আপনারা সবাই প্রত্যাশা করছিলাম কিংবা এনসিপি আসলে যে প্রত্যাশা করছিল যে তারা নিঃসন্দেহে আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে, যেহেতু নতুন রাজনৈতিক দল মানে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এই যে আসলে প্রাথমিক বাছাই আপনারা উত্তীর্ণ হতে পারেননি, নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে তো আসলে অনেক ধরনের মতামত থাকে। কিংস পার্টি বলা হচ্ছিল দীর্ঘদিন ধরে আপনাদেরকে, তার মানে এখানেও কি আবার সেই জায়গাটিতে একটি কোনোভাবে প্রভাব পড়তে যাচ্ছে যে আবারও আপনাদেরকে কিংস পার্টির তকমা দেওয়ার সুযোগ সৃষ্টি হলো কিনা? না, এটা তো আমি মনে করি যে কিংস পার্টি, আমি যদি বলি সেটা, এটা নিয়ে তো আসলে অনেকবার অনেকভাবে আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যে এই কিংস পার্টি আমাদের নতুন রাজনৈতিক দল এবং তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল এবং এতগুলো তরুণ মুখ আপনি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে পাবেন না। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল বলেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই কথাটি বলতে পছন্দ করেন যে আসলে কিংস পার্টি এখন এই জায়গাতে নানান ধরনের ব্যাখ্যা আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে, এবং আমরা যে কিংস পার্টি হয়েও যে আসলে নিবন্ধনের এই দৌড়ে আমরা যে আসলে আমাদের আবার যে 15 দিনের সময় দিতে হলো, কিংস পার্টি হলে আমার ধারণা
এইটা হয়তো মানে ডিভিউটা হয়তো আসতো না। তো সেই জায়গা থেকে আমি তো বলবো উল্টোটা হচ্ছে। যে আর এখানে যে আসলে ইসির পক্ষ থেকে যেই মানে ইনকনসিস্টেন্সির কথা বলা হয়েছে তথ্যগত দিক থেকে, সেই তথ্য এটা খুবই আসলে মানে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তথ্যটা যখন আপনারা আসলে জমা দিয়েছেন সেটি তো খুব আলোচিত চর্চিত ব্যাপার ছিল। ট্রাকে করে আপনারা আসলে কাগজপত্র নিয়ে গেছিলেন, সেটি নিয়ে অনেক সময় আপনাদেরকে ট্রলেরও মুখোমুখি হতে হয়েছে। এই 43,000-এরও বেশি পৃষ্ঠার তথ্য নথিপত্র আপনারা জমা দিলেন, সেখানে আসলে এই ভুলগুলো কি কারণে? এটি কি দলীয় কারণে মনে হচ্ছে যে সেই ভুলগুলো আসলে কার কারণে বা কি কারণে হয়েছে? না, এটা আসলে দেখেন, যখন আমরা এই 35টিরও বেশি জেলা কমিটি আমরা দিয়েছি, আমাদের বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা কমিটি এসছে, তো বিভিন্ন জায়গা থেকে স্থানীয় পর্যায়ে তো আসলে আমাদের এই ডকুমেন্টগুলো এসছে, সেগুলো আমরা নিজেরা রিভিউ করেছি। তো এর মধ্যেও তো আসলে ছোটোখাটো জায়গাতে ইনকনসিস্টেন্সি, সেটা খুব আসলে এমন না যে সেটা আমাদের নিবন্ধনের দৌড়ে আমরা পিছিয়ে পড়বো, কারণ এটা আমরা সহ আরও বেশ কিছু দলেরই কিন্তু এই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। তো সেই জায়গা থেকে এই সমস্যাগুলো যেগুলো আছে এখন, এগুলো আমরা অ্যাড্রেস করব এবং এগুলো আমার মনে হয় না যে নিবন্ধনের দৌড়ে পিছিয়ে পড়ছি, অথবা যেহেতু আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আমরাও খুবই এক্সাইটেড যে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারটাই, সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে এইটা খুব বড় সমস্যা হবে না। জি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে এনসিপি সহ নিবন্ধন চাওয়া 144টি দলের কোনোটি আসলে প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারলো না, সেখানে এটি নিয়ে আসলে এর আগেও আমরা অনেকভাবে আলোচনা করেছি। নতুন এমন অনেক রাজনৈতিক দল আমরা দেখেছি যাদের আসলে একটি ঠিকঠাক মতন অফিসও আসলে নেই, হয়তো বাড়ির নিচে তারা আসলে উঠানকে অফিস বানিয়েছেন, এমনকি যে ম্যাচে আসলে তারা থাকেন সেই ম্যাচকে তারা অফিস হিসাবে ঘোষণা করেছেন। একেবারে টিনের চাল ভেঙে পড়ছে, সেরকম একেবারে খুবই বাজে অবস্থায় আসলে তারা এই ধরনের জায়গাগুলোকে তারা তাদের অফিস হিসেবে দেখিয়েছেন। এই সব কিছু মিলিয়ে আসলে কি মনে করছেন, নতুন রাজনৈতিক দলগুলোকে আসলে এই যে প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণ করা হয়নি, সেটি বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিকে আমরা হাঁটছি, নাকি আসলে আবারও সেই কিংস পার্টির তকমা যাতে না লাগে সেখান থেকে বেরিয়ে আসার একটি নতুন উপায় বের হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন তাদেরকে। মূলত প্রতিটা নির্বাচন আসলেই 2009 সালের পর থেকে আমরা দেখছি যে প্রতিটা নির্বাচনের আগে এরকম নিবন্ধনের শুরু হয় এবং প্রায় মানে গত দ্বাদশে তো প্রায় 100-র কাছাকাছি 90-এর উপরে দল করেছিল। 3টি দল নিবন্ধন পেয়েছিল যাদের নাম খুব একটা মানুষ জানতো না, একটা বিএনএফ, একটা সুপ্রিম পার্টি আর একটা হলো তৃণমূল বিএনপি। এগুলা অতীতে হয়েছে, কিন্তু এখন নির্বাচন কমিশন যে কাজটা করেছে, আমি প্রাথমিকভাবে বলবো যে নির্বাচন কমিশন তাদের বিবেচনায় যেহেতু ত্রুটি মনে হয়েছে, 144টা দলকে বলছে সময় দিচ্ছে, নির্বাচন কমিশন সঠিক কাজটা করেছে বলে আমি মনে করি। কিন্তু এই যে 15 দিন সময় দিয়েছে, তার মধ্যে কি আদৌ এই দলগুলোর পক্ষে সম্ভব প্রশ্ন হলো ঠিকঠাক করে মাসে 3টা দলের আত্মপ্রকাশ, ওরে বাবা রে বাবা, এটা কিরকম একটা ভয়াবহ ব্যাপার হিসেবে দাঁড়াইছে। রাজনীতিক একটা সাইনবোর্ড দাঁড়া করার মতো। দেশ টিভিতে দেখলাম একটা সাক্ষাৎকারে, মানে ওদের তারপরে দেখলাম একটা অনুসন্ধানে গেল এক জায়গার মধ্যে একটা দল, ওই দলের মানে স্বামী হইল কি জানি চেয়ারম্যান আর স্ত্রী হইল সেক্রেটারি, এবং একটা রুম, এটা তো ওনারা থাকে, এটা তো ওনার কার্যালয়। এখন নিবন্ধনের শর্ত পালন করতে হলে আপনাকে প্রথম শর্ত যেটা, এটা হলো একটা সক্রিয় কার্যালয় থাকতে হবে। তাহলে এই যাদের অফিস নাই, আপনার বয়ানে আসছে কিন্তু এটা, তারা তো এই মানে কার্যালয় না দেখানো মানে হলো 1 নম্বর শর্ত বাতিল, তাদের নিবন্ধন এমনি থাকতে পারে না। দ্বিতীয়ত হলো 1/3 প্রশাসনিক জেলার মধ্যে তাদের থাকতে হবে, কি যেন সক্রিয় অফিস থাকতে হবে, জেলার শুধু অফিস সাইনবোর্ড থাকলে হবে না, ওই যে কার্যক্রমও থাকতে হবে। এরপর 100 উপজেলার মধ্যে তাদের কমিটি থাকতে হবে, মেট্রোপলিটন এলাকার মধ্যে প্রায় 200 ভোটারের ন্যূনতম একটা সমর্থনের ব্যাপার থাকে। তারপরে যেটা আছে ব্যাংক অ্যাকাউন্ট, অন্যান্য যেগুলো আছে, এই শর্তগুলো যদি পূরণ না হয় তাহলে নিবন্ধন দেওয়ার তো কোনো কারণ থাকতে পারলে মনে করি না। এটা যদি যতগুলা করেছে এনসিপি সহ, তারা যদি কেউ এর মধ্যে ত্রুটি থাকে, নির্বাচন কমিশন আগামীতেও যদি 15 দিনের মধ্যে না পারে, তাহলে এটা না দেওয়া আমি মনে করি সবচেয়ে বেস্ট। এনসিপিকে কিংস পার্টি বলা হয়, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। এনসিপি নেতৃবৃন্দের বক্তব্য যদি শুনেন, তাহলে আমরা বেশ কিছু বক্তব্য শুনেছি, তাদের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে ওনারা ইনুস সাহেবকে দিয়েছেন, কি জানে কই ম্যান্ডেট দিয়েছেন বা নিয়ে আসছেন,
অথবা মনোনয়ন নিয়োগ দিয়েছেন, দিয়েছেন। নিয়োগ দিয়েছেন, এরকম। তো ওনারা তো কিংস পার্টি না, ওরা কিংস বানানোর দল বাংলাদেশে। তো এই দল যদি মানে কিংসে নিয়োগ দেওয়া থাকে প্রধান উপদেষ্টাকে, তাহলে প্রধান উপদেষ্টা যদি ওনার বক্তব্য বাইরে গিয়েও বলছে যে যারা ছিল তাদের কিছু পাওয়া দরকার, এটা মানে অবাস্তব কিছু না। বাংলাদেশে নির্বাহী বিভাগে যারা থাকে তাদের একটা প্রভাব অতীতেও ছিল, এখন একদম থাকবে না। এটা বলার কোনো অবকাশ নেই। সম্পূর্ণ প্রভাব মুক্ত কি বলে কি মনে করেন? কারণ এনসিপি নেতারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নানান সময় অভিযোগ কিন্তু করেছেন। এখন ইলেকশন কমিশনে প্রভাবমুক্ত বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু কাগজে কলমে স্বাধীন এবং দন্তহীন বাক। আপনি দেখবেন যে অনেকগুলা নির্বাচন, এই স্বাধীন নির্বাচন কমিশন কিছুই করতে পারে না। এখানে লাইলাতুল নির্বাচন হয়েছে, এখানে অনেক নির্বাচন এমন বিতর্কের সৃষ্টি করেছে যে এটা মানে স্বাধীন থাকার কোনো অবস্থানে অতীতে আমরা দেখি নাই। বর্তমানে যে 100% স্বাধীন থাকবে, আপনি সেই স্বাধীনতা দেওয়ার মতো একটা লোকবল কিন্তু তাকে দিতে হবে। এখন কাজ করবেন ধার করা লোক নিয়ে। নির্বাচন কমিশন যখন নির্বাচনে যাবে বা কোনো কার্যক্রমে করবে, তার নিজস্ব কোনো লোকবল নাই। তাকে কি করতে হবে? তাকে নির্বাহী বিভাগের লোক ধার করতে হবে। এখন নির্বাহী বিভাগের লোক যদি নির্বাচন সংক্রান্ত কোনো দুর্নীতির সাথে জড়িত হয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়ার কোনো পথ নেই। এই জায়গাটাতে আমরা আসব। নির্বাচন কমিশন আসলে কতখানি মানে পুলিশ যদি অন্যায় করে তাহলে পুলিশের ডিপার্টমেন্টের কাছে তার শাস্তি দিতে হবে। এই অবস্থায় তাকে স্বাধীনতা দেওয়া হলো নির্বাচন কমিশন আসলে স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। নীলোফার চৌধুরী মনি, ইসির সাথে এনসিপির একটা দ্বন্দ্ব আছে এবং একটা সময় এনসিপি নেতারা আন্দোলনও করেছেন এই ইসির সবার পদত্যাগ নতুন করে আসলে গঠন করবার জন্য। কি মনে করছেন এই যে নিবন্ধন শর্তে এনসিপি এবারে পিছিয়ে গেল, যদিও তাদেরকে আরো 15 দিনের সময় দেওয়া হয়েছে, সেই জায়গাটি থেকে এই দ্বন্দ্ব আরো বাড়বে কিনা? একটা সময় তারা এই অভিযোগও করেছেন যে এখনকার আসলে যারা প্রশাসনে আছেন কিংবা এই নির্বাচন কমিশনে যারা আছেন তারা বিএনপির হয়ে কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এইখানে এনসিপির দোষারোপ করার অনেক কারণ তারা বের করতে পারে, কিন্তু এইখানে কোনো সুনির্দিষ্ট কারণ তারা পাবে না। এই কারণে যে ট্রাক ভর্তি শুধু কাগজ পাঠালেই যে সব কিছু হয়, ইসি থেকে কিন্তু বলা হয় না যার যত কাগজ বেশি থাকবে তাকে তত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দেওয়া হবে। এইখানে যে সূত্রগুলো, যেগুলোর মধ্যে আপনার না পড়লে তারা বাতিল করতে পারে কিংবা আবার আনার জন্য টাইম দিতে পারে, সেগুলো পূরণ হয় নাই বলেই তারা এটা করেছে। এটার সঙ্গে যদি এনসিপি আবারও যদি আন্দোলন করে ইসি যে সরানোর জন্য, যে আকাশে ধূমকেতু উঠলো, রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং ধূমকেতুই মৃত্যুর কারণ, এটা হলে তো হবে না। আপনার যাচাই বাছাই করার জন্য তাদেরকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগটা তাদের লুফে নিতে হবে এবং এর মধ্যে তাদের ভুলভ্রান্তি তারা তো নিশ্চয়ই নিজেরা করে না, এটা তো উকিল টুকিল নিয়োগ টিয়োগ দিয়ে এইভাবে করা হয়েছে। গঠনতন্ত্র কিভাবে হবে, কিভাবে তারা দল করবে, কিভাবে তাদের অফিস থাকবে, সেই জিনিসগুলো তারা শর্তগুলো পূরণ করলেই তারা অনেকটা এগিয়ে যাবে। তিনটি বিশেষ শর্তকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করা হয়েছে, এই তিনটি পূরণ করতে হবে। জি, তো তিনটি হোক, দুইটা হোক, পাঁচটা হোক, সেটা কিন্তু তাদেরকে পূরণ করতে হবে। এখন আপনি যে কথাটা বলছেন যে তারা এর আগেও তো আন্দোলন করেছে, তারা নিজেরা আমি যদি রেজা ভাইয়ের কথা ধরি মানে এটাই সত্যি যে তারা নিয়োগ করেছে কিংসকে, তারা কিংসেরও কিং। তো সেই কিংসকে যারা নিয়োগ করেছে, সেই কিংস কিন্তু আপনার ইসি নিয়োগ করেছে। তার মানে আমি যদি মাটির উপর, টেবিলের উপর হই, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। তো যদি ইসি কিংস যদি নিয়োগ করে তাহলে তাদের মানতে হবে। তারা দেখা গেল যে কোথায় আপনার ইশরাকের গ্যাজেট হলো, গ্যাজেট সিইসি কিন্তু স্পষ্ট বলেছে এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না, যেহেতু আদালতের প্রতি প্রত্যেকেই আমরা শ্রদ্ধাশীল। আদালতের যেহেতু রায় হয়েছে, সে গ্যাজেট বানাতে সে বাধ্য। তো সেটার পরেই কিন্তু এই ইসি নিয়ে তাদের কথা উঠলো, ইসি বিএনপির লোক। এখন আপনার তাহলে তারা বললেই পারে, তারা এটাও বলছিল যে আদালতকে নিয়েও কিন্তু কথা বলেছিল, তারপরে আদালতের শোমোটাও তারা খেয়েছে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে ওটা যদি তারা মনে করে, যদি মনে করে যে আমি পায়ে পা দিয়ে ঝগড়া করব, আমি তাকে চাই না বলবো, আমার বিশেষ সুযোগ সুবিধা না হলে, যেমন ধরেন বিভিন্ন জেলার ডিসিএসপিদের কাছ থেকে তারা যে বিশেষ সুবিধাগুলো নেয়,
প্রশাসনের কাছ থেকে তারা যে বিশেষ সুবিধাগুলো নেয়, নিয়োগ বাণিজ্যে তারা যে বিশেষ সুবিধাগুলো নেয়, বদলি বাণিজ্যে তারা যে বিশেষ সুবিধাগুলো নেয়, ব্যবসা বাণিজ্যে তারা যে বিশেষ সুবিধাগুলো নেয়, ধরেন আমি একটাই যদি প্রমাণ দিই যে বই সংক্রান্ত বই ছাপানো ব্যাপার নিয়ে প্রায় 400 কোটি টাকার ওইখানে অনিয়ম কে ধরা পড়লো, এনসিপি। তো এই সুবিধাগুলো যদি না পাওয়ার জন্য আন্দোলন করে সেখানে আমাদের বলার কিছু থাকবে না। এই মুহূর্তে আসলে আপনারা মনে করছেন নির্বাচন কমিশনের বিশেষভাবে বিএনপিকে সুবিধা দেওয়ার কিছু নেই, কিন্তু সেটা কি আসলে এনসিপিকে তারা দিচ্ছেন, সেটা কি বিএনপি মনে করে? আমরা কিছুই মনে করি নাই, কারণ এনসিপির তো ভুলটা ধরিয়ে দিয়েছে তারা। এনসিপি ওই ভুল ঠিক করে নিয়ে গেলেই হবে। আমরা এইসব কথা এত বালখিল্য কথা আমরা বলতে চাই না। আমরা যে কথাটা এনসিপিকে যদি কিছু ছোটোখাটো সুবিধাও দেয় তাও আমরা কিছু বলবো না। এই কারণে বলবো না, ওরা নতুন দল, ছোট দল, নতুন আসছে, এখন রেজিস্ট্রেশন হবে। প্রত্যেকটা পদক্ষেপে ওদের প্রত্যেকটা মানুষের মতো ঠেকে ঠেকে শিখতে হবে। সবখানে যে কিংস হিসেবে যে কিংসের মর্যাদা পাইলেই সব হবে, বরং কিংসের মর্যাদা যারা পায় তারা কিন্তু অনেক ক্ষেত্রে অন্ধ হয়ে যায়। সেটা না পেলে ধাক্কা খেয়ে খেয়ে তারা শিখবে। আমরা চাই তারা শিখুক, আমরা তাদের ওয়েলকাম করি। এই যে নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক কিছু শেখার আছে, সেখানে অনেক অভিযোগ আছে এনসিপির বিরুদ্ধে, সেটি আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আছে, যেটি নীলোফার চৌধুরী মনি বলছিলেন আপনারা অনেকভাবে নানান জায়গা থেকে বিশেষ সুবিধা নিচ্ছেন, এবং তাহলে কি আসলে আপনারা নির্বাচন কমিশন থেকে সেই বিশেষ সুবিধা পাচ্ছেন না, সে কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ? এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। জি25 রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মনিরা শারমিন, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আপনারা অনেকবার অভিযোগ করেছেন এই নির্বাচন কমিশন নানানভাবে আসলে দলীয়করণ করা হয়েছে এবং বিএনপির হয়ে কাজ করছে, সেই অভিযোগ আপনাদের দলের পক্ষ থেকে ছিল। নীলোফার চৌধুরী মনি যে অভিযোগ করেছেন যে আপনারা নানান জায়গা থেকে, প্রশাসনিক নানান জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশেষ সুবিধা পাচ্ছেন, এই যে আসলে আপনাদের আজকে প্রাথমিক নিবন্ধনে আপনাদের হয়নি, সেটি কি তাহলে নির্বাচন কমিশন আপনাদেরকে কোনো বিশেষ সুবিধা দিচ্ছে না সেই কারণে? আচ্ছা, হ্যাঁ, এখন যদি আপনি মনিয়াপা যেভাবে বললেন তাহলে তো সেটাই হয়। বিষয়টা হচ্ছে যে কিংস পার্টি, প্রথমত আমি কিংস পার্টির ব্যাপারটা আসি, যে বারবার করে বলা হয় আমরা কিংস পার্টি এবং কিংস মেকার, এখন আবার নতুন একটা শুনলাম যে কিংস মেকার, এই সরকারের নিয়োগদাতা আমরা। হ্যাঁ, তো অভ্যুত্থান পরবর্তী সময় যখন আমরা মনে করছি যে একজন সর্বজন গ্রহণযোগ্য মানুষ আসলে আমাদের এই সময় প্রয়োজন, তখন আমরা প্রফেসর ইউনূসকে আমরা বলেছি। হ্যাঁ, তো সবাই কি, সব রাজনৈতিক দলগুলো কি সেখানে সমর্থন দেননি? সবাই তো সমর্থন দিয়েছে, এবং সবাই যখন সমর্থন দিয়েছে এবং পূর্ণ সমর্থনে বাংলাদেশের সব মানুষের এক ধরনের ম্যান্ডেট নিয়ে এই সরকারটি গঠন হয়েছে। কিন্তু এখন এসে যখন বলা হয় কিংস মেকার অথবা কিংস পার্টি, তখন ব্যাপারটা খুবই, আমি বলবো যে খুবই এটা দুঃখজনক যে এই সময় এই আলোচনার সময় না, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে তৃণমূল পর্যায়ে হচ্ছে প্রশাসন নাকি আমরা নাকি নানান ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করি। সেটা সেই অভিযোগের তো অনেকগুলো আসলে প্রমাণও আছে, এবং নানানভাবে আপনাদের দলকে নানানভাবে সাবধানতাও অবলম্বন করবার কথা বলা হয়েছে। না, হ্যাঁ, প্রমাণটা কিরকম যে আমরা কোথায় কোন প্রশাসনের কোন জায়গায় যে কি সুবিধা চেয়েছি সেই প্রমাণটা আমাদের দিতে হবে। সেখান থেকে সতর্ক করা তো একটা ব্যাপার, যে দলের নেতাকর্মীকে অবশ্যই সতর্ক করবে একটা রাজনৈতিক দল যে এই ধরনের কর্মকাণ্ডে আপনারা যাবেন না, কিন্তু কোথায় থেকে কি সুবিধা আসলে নিয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ আমার প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি যদি বলি যে প্রশাসনটা ফুল বিএনপির দখলে, আমি নাম ধরেই বলছি, এখানে কেন মনে হচ্ছে আমি আপনাকে বলি, একদম দেখেন, এরকম হয় যে যেখানে আমাদের কোনো নেতাকর্মী, তাদের সাথে যখন একজনের, আমি একদম যদি জায়গা ধরেই বলি, তাহলে নরসিংদীতে এমন হয়েছে যে আমাদের একজন নেতৃত্ব, তার সাথে ইউএনও কথা বলতে এসছে জন্য তার বদলির অর্ডার হয়ে গেছে, এবং সেই ইউএনও পরে আমাদের কাছে এসে বলেছে যে দেখেন কি একটা বিপদে পড়লাম। এরকম ঘটনা ঘটেছে। এখন আমি যদি এলাকা ধরে ধরে বলি তাহলে অনেকগুলো বলতে পারবো। নির্বাচন কমিশন বিএনপির দখলে, এবং সেই কারণে আপনাদের এই নির্বাচন কমিশন নিয়ে তো আমাদের প্রথম থেকেই আপত্তির জায়গা আছে। দেখেন, নির্বাচন কমিশনের কি বিতর্কিত কাজ আমরা দেখিনি এর আগে? অবশ্যই দেখেছি। এখন সেটার সাথে আপনি অবশ্যই প্রসিডিউরাল ব্যাপার, যে নিবন্ধনের ব্যাপারটা, যে আমরা তো যেহেতু আমরা এই নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আমরা এটা নিয়ে একটা মাঠের কর্মসূচিও দিয়েছি, তার বিতর্কিত কাজকর্ম যাতে আসলে, এবং পুনর্গঠনের দাবি তো আমাদের এখনো আছে। কিন্তু যখন আমরা নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে ঢুকেছি এবং আমাদের এই ইসির কাছেই সেই সব কিছু সাবমিট করতে হচ্ছে, সেখানে যখন আমাদের যেই ধরনের ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে সেটা আমরা অ্যাকনলেজ করব না।
এটা কেমন কথা? যেহেতু আমাদের পক্ষ থেকে যেই জায়গা থেকে খামতি সেটা তো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। তারপরেও যদি কোনো ধরনের মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কিছু করতে চায় সেক্ষেত্রে আমাদের অবস্থান এক ধরনের। নীলুফার চৌধুরী মনি, প্রশাসন বিএনপি দখল করে রেখেছে, এই নির্বাচন কমিশন তারাও আসলে বিএনপির হয়ে কাজ করছেন, অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে। প্রশাসন দখল করে রেখে তাহলে নির্বাচনটা কিভাবে হবে? আমি আপনাকে একটা কথা বলি, যখন ডিসি নিয়োগ হলো আপনারা দেখেছেন, ডিসি নিয়োগে যখন অনেক অর্থের কথা কেলেঙ্কারি বের হলো এবং ডিসিরাই তো প্রশাসনের মেইন ভূমিকা, তো সেইখানে মাত্র 4টা থেকে 5টা ডিসি পত্রিকাগুলোতে লিখলো যে বিএনপি মনা। কেউ তো আর রাজনীতি আর চাকরি করলে করে না, যারা একসময় ছাত্র দল করতো, এবং বিএনপি অনেক বড় সংগঠন, তার কিন্তু হওয়ার কথা অনেক, কিন্তু তারপরেও আগের যে পতিত সরকার তাদেরই কিন্তু লোকজন আছে এখনো প্রশাসনে, একদম জোর দখল করে তারা আছে। এতগুলো সরাতেও তারা পারবে না, এবং সরানোর মিনিমাম চেষ্টাও সরকারের মধ্যে নাই। 15.5 বছরে আওয়ামী সরকার যত প্রশাসনের লোক নিয়োগ দিয়েছে এটা এই মুহূর্তে সরানো সম্ভব না, কিন্তু কিছু কিছু যে সরাতে পারতো মেন জায়গাগুলোতে সেটা ওইভাবে চেষ্টা করে না। ডিসি নিয়োগ তার বড় প্রমাণ। দ্বিতীয়ত কথা হলো আপনার এরপরে সচিব, আপনার যদি সচিবের হিসাব করেন, আমি আরেকটা দল নাম নাই বললাম, তারা যতটুকু এইখানে, আমি এনসিপি তো এখন পর্যন্ত নিবন্ধনই হয় নাই, তাদের লোক থাকবে এটা আমরা তো বিশ্বাস করি না, কারণ ওরাই কোটা বিরোধী আন্দোলন করেছে চাকরির জন্য, যাদের চাকরির এখনো প্রত্যেকের বয়স আছে 4-5 বছর করে, তো তাদের যে দল ওইখানে ডিসিএসপি হবে, কেউ উইলিংলি এসে যোগ না দিলে তো সম্ভব না। আর আমরা যারা কথা বলছি, আমাদের দলে একসময় ছাত্র দল করতো, ছাত্রলীগ করতো, জামাত শিবির করতো, বা আরও অন্য বাম রাজনীতি করতো, এরকম আছে। তো আমি যেটা বলছি যে আমাদের থেকে অনেক অনেক বেশি অন্য একটা দলের যারা নির্বাচন চায় না, যারা চান না নির্বাচন, কারণ এমনিতেই তো খুব ভালো আছে, নির্বাচন চাইলেই তো লস, কারণ এতগুলো সিটও পাবে না, এইভাবে আর দাপটও দেখাতে পারবে না, প্রশাসন চালাতে পারবে না। তো সেই জায়গায় ওই যে এনসিপি তাদের সঙ্গে মিলে গিয়ে যদি এই ধরনের কথা বলে, আমাদের আর কিছু বলার নাই। তবে প্রমাণ সাপেক্ষে যে কথাগুলো আসে সে কথাগুলো কিন্তু বিএনপির লোক ওইভাবে, যেভাবে বিএনপি যোগ্য, যেভাবে আমরা তাদের জন্য তাদের লোক এটা বলে অভিযোগ করি নাই আমরা। তারা বিভিন্ন জায়গায় যে যায়, আমাদের লাইক আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেইখান থেকে আরও আমার মতো 10-20 হাজার বের হয়েছে, সেইখান থেকে 2-4-500 লোক প্রশাসনে আছে যাদের সঙ্গে আমাদের কখনো কখনো দেখা হয়ে যায়। প্রত্যেকটা মানুষের কেমন আছেন বলার পরে কিন্তু নিজের 2টা সুখ দুঃখের কথা বলি, আমরা বলি না? তো সেই সুখ দুঃখের কথার মধ্যে যে কথাগুলো আসে সেই কথাগুলো এরকম যে কিভাবে কে ডিস্টার্ব হচ্ছে, কিভাবে কে সমস্যা ফেস করছে, সমস্যাগুলো কি প্রকার, এবং একজন মন্ত্রীর যখন উপদেষ্টার এপিএস এর কাহিনী যখন আমরা ধরি দেখি 300-400 কোটি টাকা, আর কিছু বলার লাগে? 11-11.5 বছরে যদি 15.5 বছরে যদি শেখ হাসিনার পিয়নের যদি 400 কোটি টাকা হয়, ওই তুলনায় আপনি দেখেন একটা উপদেষ্টার 7.5 মাসে এপিএস এর কত টাকা। তো সেই হিসাবে বলতে গেলে আমরা যে নারীরা আছি, ভাতের কি প্রত্যেকটা ভাতে টিপ দিয়ে দেখি না, একটা ভাতে টিপ দিলেই বুঝি হাড়িতে ভাতের কি অবস্থা। সেক্ষেত্রে তো আসলে নতুন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময়টাতে অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজন আছে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে নিবন্ধন নিয়ে আসলে যে ইস্যুটি বা যে শর্তগুলো, সেই জায়গাটিতে এবারে আসলে নির্বাচন কমিশন যে সতর্কতা দেখিয়েছে, কোন রাজনৈতিক দলকে আসলে তারা সব শর্ত না মানার শর্তে নিবন্ধন দেয়নি, সেটি আসলে আমাদের জন্য নতুন একটি ধারায় আমরা প্রবেশ করছি কিনা, নাকি আসলে না দেওয়াটা একটা নতুন ধরনের কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে আমাদের? এখন শর্ত পূরণ না হলে দিবে কি কারণে? কিন্তু আমরা অতীতে কিন্তু এরকম দেখেছি, যাদের শর্ত পূরণ হয়েছে তাদেরকে দেওয়া হয়নি, এমন দলকে দেওয়া হয়েছে তার শর্ত পূরণ হয়েছে কিনা এটা জনগণ জানে না। এইসি এই জিনিসটা জানিয়ে দিচ্ছে যে 144টা দলের শর্ত পূরণ করতে পারে নাই। গত যে কিংস পার্টিগুলো হয়েছে তাদের শর্ত পূরণ হয়েছিল কিনা এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে করা হয়নি, ইচ্ছাকৃতভাবে অনেক দুর্বল দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এখন এরকমও যদি হয় যে মানে শর্ত পূরণ করতে পারে নাই, এইটা প্রথম দফায় বাতিল করা হলো, 15 দিন পরে শর্ত পূরণ হলো, আবার সেগুলাকে দেওয়া হলো, এটা দিতে পারে, নির্বাচন কমিশনের এখতিয়ার আছে। আমি মনে করি যে কিছুটা হলো দেখিয়েছে যে অন্তত তাদের কিছুটা সৎসাহস এখানের মধ্যে আমার মনে হয় যে আছে।
প্রশাসনের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। প্রশাসন আপনি দেখবেন নির্বাচনকে প্রভাবিত করে রিটার্নিং কর্মকর্তা সহ রিটার্নিং কর্মকর্তা মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা উপজেলা এবং জেলা পর্যায়ে দায়িত্বে থাকে, আর ওসিরা থানার এবং এসপিরা এটা ব্যাপক হারে মাঠ পর্যায়ে এটাকে নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন প্রশাসনের এখনের যে চিত্রটা মনিয়াপা যেটা বলছে এটা কিন্তু বাস্তব সত্য, যে প্রশাসন তো আগের লোকগুলো আছে। কেউ মনে করেন আগে রমনা থানায় ছিল, সে এখন বদলে হয়ে আখাউড়া থানায় গেছে, কিন্তু আছে তো ওই কিন্তু আছে। এখন ও গত 15 বছর আওয়ামী লীগের 1 নাম্বার লোক হিসাবে নির্বাচন রাত্রে করার, নির্বাচনকে কিভাবে পাশ করার জায়গায় সমস্ত কাজ ও করেছে। ওই লোকটা চাকরিতে বহাল আছে। ও চাকরি রক্ষা করার জন্য কেউ সরাসরি মানে বিএনপির সাথে হয়তোবা রাখছে, কেউ এনসিপির সাথে রাখছে, কেউ জামাতের সাথে রাখছে। আর বিএনপি আর জামাতের একটা সুবিধা হলো যে তাদের কিছু লোক ও চাকরিতে ছিল, তারা সরাসরি এখন পাচ্ছে। কিছু লোক এলপিআরে ছিল, তাদেরকে পুনর্বহাল করা হয়েছে। সেই হিসাবে বিএনপির কিছুটা প্রায়োরিটি প্রশাসনের মধ্যে আছে, এটা ধরে নিতে হবে। কারণ আমরা এলাকায় যেটা দেখছি, আমার এলাকার মধ্যে একটা মাদ্রাসা কমিটি সভাপতির ব্যাপারে বিএনপি যেটাকে দিছে সেটাকেই নেওয়া হয়েছে, অন্য কোনো কিছু মানে যাদেরকে পাওয়ার কথা সেটা করা হয় না। এরকম প্রভাব কিন্তু আছে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। কিন্তু আপনি এই যে এই লোকগুলাকে দিয়ে আপনি যখন নির্বাচনটা করবেন, সেই নির্বাচনটা কোন মানে তাদের চরিত্র যেটা যে গত 15 বছর তারা কিন্তু কিংসদের সাথে ছিল, এখনের কিংসদের সাথে মনোভাবের সাথে যদি তারা আবার একতা প্রকাশ করে পূর্বের চরিত্র অনুসারে, তাহলে নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আসবে। তার বাইরেও কিন্তু আরেকটা ব্যাপার আছে, নির্বাচন কমিশন কি জানে ঐক্যমত কমিশন যে ব্যাপারগুলোকে নিয়ে আসছে, সেখানে তো ঐক্যমত কমিশন একটা বিভাজনের রাজনীতি কিন্তু তারা করেছে। আবার অনেক ধরনের অভিযোগ চলছে, পাল্টাপাল্টি অভিযোগও চলছে। মনিরা শারমিন, যুবদল নেতারা বলেছেন একেবারে সাবধান হয়ে থাকতে আপনাদেরকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টিকে। বলা হয়েছে দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অঙ্গ সংগঠনগুলো ধৈর্য ধরে আছে, ধৈর্যের বাঁধ ভাঙলে পরিণতি ভয়াবহ হবে। তার মানে আসলে সেই জায়গাটিতে আপনারাও সতর্ক হচ্ছেন কিনা, আমি উত্তরটি নিব। জি25 মিনিট রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 নিবেদিত রাজকাহনে। মনিরা শারমিন, নিবন্ধনের জায়গাটিতে আপনারা বলছেন যে আপনাদের আসলে যে 15 দিন সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে যেই সব কারণে আপনাদের এবারে প্রাথমিকভাবে নিবন্ধন বাতিল হয়েছে সেগুলোকে আপনারা সর্ট আউট করতে পারবেন। কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু নানানভাবে দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাড়ছে, তর্ক বাড়ছে, কথা কাটাকাটিও বাড়ছে। একটা উদাহরণ দেই, হাবিবুন নবী খান যুবদল নেতা, তিনি বলেছেন ধৈর্যের বাঁধ ভাঙলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব। আচ্ছা দেখেন, বাংলাদেশে তো এই ধাওয়া হামলা মামলার রাজনীতি আমরা দেখেছি। সেটা তো আসলে সেটার একটা আমি যদি বলি একেবারে সর্বশেষ আমরা যে পরিণতি দেখেছি সেটা খুব ভালো না। সুতরাং এই ধরনের যে কথাবার্তা সেগুলো আসলে এই মানে যেই দলটি বাংলাদেশে বহু বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং নির্বাচন গণতন্ত্রের একটা সবচেয়ে বড় ইন্ডিকেটর, সেইটার জন্য এত বছর লড়াই করেছে, তাদের আসলে কতখানি আপহোল্ড করে এবং বা তাদের আসলে জায়গাটা কোথায় নিয়ে যায়, তাদেরই অঙ্গ সংগঠনের একটা নেতৃত্ব যখন এই কথা বলে, সেটা হচ্ছে আসলে আমার প্রশ্ন। এখানে দেখেন, এখানে সতর্ক করার কিছু নাই বা জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবে, তারা করতে পারে, কারণ জাহান্নাম পর্যন্ত ধাওয়া করতে গিয়েই একটা দল এখন জাহান্নামের দিকে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে তো বাকশাল কায়েম হয়নি নতুন করে। দিনে দুপুরে একটা মানুষকে যেভাবে করে নৃশংসভাবে হত্যা করা হলো, পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, সেটার ব্যাপারে যে বাংলাদেশের সাধারণ মানুষও এটার ব্যাপারে আসলে বিচলিত হয়েছে সেই ভিডিও দেখে। আমি যদি বলি ক্যাম্পাসের যতগুলো ছাত্র সংগঠন থেকে শুরু করে মানে একদমই সাধারণ শিক্ষার্থী সহ সবাই এর প্রতিবাদ করেছে এবং এই ব্যাপারটি প্রতিবাদের ভাষা নিয়েও আবার অনেক আলোচনা আছে। কিন্তু এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলতে চাই যে দেখেন, এটা নিয়ে কিন্তু বিএনপির একেবারে হাইকমান্ডের খুব দায়িত্বশীল লোকজনের কাছ থেকে অনেক কথা শোনা যাচ্ছে যে অথচ তারা কিন্তু এই ঘটনার পরেই তারা কিন্তু তাদের জড়িত যাদের বলা হচ্ছে বা তাদের কাছে মনে হয়েছে, সুতরাং তাদের কিন্তু তারা বহিষ্কার করেছে, 4 জনকে বহিষ্কার করেছে। তো এই জায়গাতে অলরেডি তাহলে এটা দিস ইজ প্রুভেন যে তাদের সংশ্লিষ্টতা ছিল। এখন সেই জায়গা থেকে যদি তারা বলে যে ব্যক্তির দায় সংগঠন নেবেন, এটা তো আওয়ামী লীগের আমলে আমরা অনেক শুনেছি। যখন দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ আমরা করতে পারবো না বা কথা বলতে পারবো না, সেক্ষেত্রে তো আসলে শাস্তি দেওয়ার দায়িত্বটা তো আবার সরকারের, অবশ্যই সরকারের, সে বিচার একদমই
আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু দেখেন এই বিষয়টা কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা বুঝতে হবে যে এই ধরনের ঘটনা কখন ঘটে। এখানে আসলে যুবদল থেকে যেটা বলা হয়েছে যে আসলে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ধৈর্যের তো আসলে এখানে ব্যাপার সাধারণ মানুষের ধৈর্যের ব্যাপার। দিনে দুপুরে একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি বুঝতে পারেন যে এই ধরনের একটা ঘটনা ঘটে এবং এটা নিয়ে আবার প্রতিবাদও করা যাবে না, এবং এই ঘটনাগুলো যারা ঘটায় তাদের কিন্তু মনস্তত্ত্ব আমাদের বুঝতে হবে যে এই জায়গায় যে তাদের কিন্তু একটা ব্যাকআপ আছে কোনো না কোনো ভাবে। দিনে দুপুরে আমি একটা মানুষকে খুন করছি, আমার মাথার মধ্যে আপনাদের অনেক ব্যাকআপ আছে এবং আপনাদের এই ধরনের ঘটনার কোনো প্রতিবাদও করা যাবে না, সেরকমটা কি আসলে ঘটনাটা? আমি খুব দুঃখের সাথে এই কথাটা বললাম যে আমার ছোট বোন যদি সত্যিকার বিবেক নিয়ে কথা বলতো তাহলে আমাকে হয়তো বলতে হতো না। যুবদলের যে ছেলেটা বলেছে অত্যন্ত ঠান্ডা মাথায় ধৈর্যের পরীক্ষা থেকেই সে পরীক্ষা দিয়েই সে এই কথাটা বলেছে। কারণ আমাদের নেতা তাদের নেতা সম্পর্কে যদি একটা খারাপ কথা বলে তাদের কেমন লাগবে? আমাদের নেতা যিনি কিনা 10, 12, 15 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন, 17 বছর যাবৎ, সেই নেতাকে উদ্দেশ্য করে যে বাজে কথাটা বলা হয়েছে যেভাবে, এটা তো আমি সাধারণভাবে আমার এত বয়স হয়েছে আমি বলতো আমি ঘেন্না বোধ করি এই ধরনের কথা। আজকের প্রজন্ম যদি আগামী দিনের রাষ্ট্রনায়ক হয় তাহলে এই ছেলেমেয়েরা রাষ্ট্রের কি কাজ করবে? যে ভাষাটা, এই ভাষা না বললেও তো পারতো। তো এই যে আমাদের নেতাকে যে ভাষায় কথা বলছে সত্যিকার অর্থে কি তারা বিবেকে হাত দিয়ে বলুক তো আমাদের নেতার কি করার ছিল? এটা কি নেতার করার কথা নাকি রাষ্ট্রের প্রধানের করার কথা? নির্বাহী প্রধান যদি একটা দলকে হঠাৎ করে নিজে না করার পরে যখন স্থগিত একবার বলে নিষিদ্ধ করে ফেলে, তখন এই ধরনের যদি মিছিল হতো আমি খুশি হতাম। এই ধরনের ঘটনা না ঘটে আমি বলি আপনাকে, এটা আমি ক্লিয়ার করে বলছি, ঘটনাটা জঘন্যতর, নো ডাউট জঘন্যতর ঘটনা, কোনো মানুষকে একদম আদিম যুগ ফেল করে গেছে। কিন্তু আপনি বলেন কোনো দলের গঠনতন্ত্র কিংবা দল কি পরিচালনা করেছে এই ধরনের কাজ করতে? এই পৃথিবীতে কিন্তু নজিরবিহীন কোনো না কোনো কেউ স্বাক্ষর রেখেই নজিরবিহীন করে। ধরে নিলাম যুব দলের ওই লোক নজিরবিহীন একটা জঘন্যতর কাজ করেছে, তার জন্য বিচার করবে কে? আইনের লোক। বিচার করবে কে? সরকার। বিচার করবে কে? প্রশাসন। সেইখানে দলের লোকের বহিষ্কার করা ছাড়া আর কি করার থাকে? যদি বহিষ্কার না করতো, চিরজীবনের জন্য বহিষ্কার করছে। বিএনপি কি আইন নিজের হাতে তুলে নিতে পারে? বিএনপি কি যায় মারের বদলে মারতে পারে, চোখের বদলে চোখ তুলে নিতে পারে? বিএনপি তো ক্ষমতায়ও নাই, বিরোধী দলেও নাই। তাহলে যারা গালি দিল তারা কোন স্বার্থে গালি দিল? যে মেরেছে কথার কথা সেও কিন্তু বিএনপির লোক, তারা বলছে যে মারছে সেও কিন্তু বিএনপির লোক, তারা বলছে। যদি তাই হয় আমার আভ্যন্তরীণ কোন দলে? আপনার তো কারো পুরা বাড়িতে আপনার আলু পোড়া খাওয়ার কথা, তা না করে আপনি আমার নেতাকে জঘন্য, আমি শেষ করে দিলাম, এটা জঘন্যভাবে গালি দেওয়ার অধিকারটা আপনাকে কে দিয়েছে? একটু ছোট করে আমি উত্তরটা নিতে চাই, কে অধিকার দিয়েছে যে এই অভিযোগ আসলে নীলুফার চৌধুরী মনে করছেন? দেখেন এখানে একটা হত্যাকাণ্ড নিয়ে কথা হচ্ছে, আর এখানে ভার্সেস আমি যদি বলি একটা শব্দ এবং এক ধরনের আমি যদি বলি যে গালি দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। দেখেন দুইটারই খুব চরম বিরোধী। অবশ্যই ভাষাগত একটা সৌন্দর্য থাকা উচিত, কিন্তু দেখেন আপনি এটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন, এবং যখনই ব্যাপারটা যারা আসলে ঘটিয়েছে, নীলুফার আপার একটা কথা আমি খুবই শ্রদ্ধার সাথে আমি দ্বিমত করতে চাই যে দেখেন যেই মানুষটাকে মেরে ফেলা হলো সেও যদি আপনাদের দলের হয় এবং যে মারলো সেও আপনাদের দলের হয়, কিন্তু ঘটনাটা তো নৃশংস এবং একটা চাঁদাবাজিকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু তৃণমূল পর্যায়ে যে অবস্থা, বাজার দখল থেকে শুরু করে টেন্ডারবাজি যা হচ্ছে, এটা তো সাধারণ মানুষ সব মাছ ময়লা খায়, নাম হয় ঘাওড়া। তো আপনার আমি আপনাকে একটা কথা বলি, সেপ্টেম্বর 24 থেকে জুন 25 পর্যন্ত 10 মাসে খুন হয়েছে 3554 জন, নারী ও শিশু নির্যাতন হয়েছে 12726 জন, ধর্ষণ হয়েছে 4105 জন, অপহরণ, আমি শেষ করি লাইনটা, 819 জন, আরো আছে, আমি ওটা বাদ দিলাম, আমি লাইনটা শেষ করি। এখন আপনার বিএনপির যদি একটা ঘটনাকে কেন্দ্র করে বাকিগুলোর একটারও কি বিচার হয়েছে? বিএনপির কি যে সত্যিকার অর্থে যে কাহিনীটা করেছে তার নামই তো বাদ দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা খুন হয়েছে যে পরিবার, তারাই নিজেরা বলেছে। এবারে আসলে নির্বাচন কমিশন সবচাইতে ইতিহাসে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, সেই কথাই সরকার বারবার আমাদেরকে বলেছে। কি মনে করছেন যে সেই সবচাইতে সুষ্ঠু ইতিহাসে নির্বাচনের দিকে আমরা হাঁটছি কিনা? আজকে আসলে এইসি যে সতর্কতা দেখিয়েছে সেই সতর্কতা আসলে আমাদেরকে নতুন করে কিছু বার্তা দিল কি?
এনসিবির অনেক আলোচনা, এই নির্বাচন কমিশনের অনেক আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন এটা নিয়ে আমরা এর আগের তরফায় যে কথা বলেছি, আমার মনে হয় যে সামনে কি দিবে এটা সামনে সময় বলে দেবে। গত এক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে যে মানে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার নয়। এইভাবে গালাগালি করা, হত্যাকাণ্ড, যে কোনো হত্যাকাণ্ড, এটা নিন্দনীয় এবং যারা করে তাদের বিচার হবে। কোনো দল যদি হত্যাকারীর পক্ষে অবস্থান নেয় যে না এটা কেন করছে, ওর মুক্তি চাই, তাইলে সেই দল পরিপূর্ণভাবে দায়ী। আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ এটা বুঝি না। এক, দ্বিতীয়ত হলো যেভাবে হুমকি দামকি চলছে, এটা একটা সতর্ক থাকা উচিত। বাংলাদেশে এই হুমকি দামকি এবং এরকম সিচুয়েশন সৃষ্টি হওয়ার পরে অতীতে কিন্তু অন্যরকম ঘটনা হয়েছে। এই অন্যরকম ঘটনা যদি হয়, তাইলে নির্বাচন কমিশনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভালো নির্বাচন করার সুযোগ অনেক দূর পিছিয়ে যাবে এবং বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় আন্দোলন করা হয়েছে এবং একটা বিপ্লবের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে হাঁটছে, এই হাঁটার অবস্থাটাও কিন্তু ভিন্ন রকম হয়ে যেতে পারে। আমাদের জাতীয় নেতাদের ব্যাপারে কথা বলার সময় একটু সতর্ক করা উচিত, না হলে অন্য কিছু হতে পারে। যে স্লোগান এখন উঠছে এবং যে ভাষা উঠছে, এইগুলা আমাদের যে প্রজন্মটা করছে, এই প্রজন্মটা আগামী দিনে দেশের শাসনভার গ্রহণ করবে, তাদেরকে অবশ্যই এই জিনিসগুলোর থেকে দূরে আসতে হবে। আর নির্বাচন কমিশনের ব্যাপারে আপনি যে কথা বলছেন, আমি মনে করি যে নির্বাচন কমিশনের অনেকগুলা সীমাবদ্ধতা আছে। যদিও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা বলি, কিন্তু স্বাধীন নয়। সেই নির্বাচন মানে ওরা 100% একেবারে অতীতের সমস্ত নির্বাচনের রেকর্ড ভঙ্গ করে করবে, এইটা কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ তারা আসলে আমরা রাখতে চাই, সেই প্রত্যাশা রাখার মতো কোনো অবস্থান আছে বলে আমি মনে করি না। এই কারণে যে তারা যাদেরকে দিয়ে ফাইট করবে নির্বাচনের, একটা সেন্টারের মধ্যে 2 জন আনসার আর 1 জন গ্রাম পুলিশ দাঁড়ায় থেকে আপনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবেন, এটা কি চিন্তা করার কোনো কারণ আছে? আপনারা কি মনে করছেন এবার আসলে নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক কিনা? 10 সেকেন্ড। আমার কাছে মনে হচ্ছে সতর্ক। পাশে আমি একটা কথা বলছি, যেটা না বললেই না, সেটা হলো যে এই সরকারের উপদেষ্টা একজন, সে বলছে প্রস্তর যুগকে স্বাগতম, যে কিনা অনুরাগ বিরাগের বশবর্তী হবে না বলে শপথ করেছে। সে নিজে প্রস্তর যুগকে স্বাগতম জানানোর অর্থটা কি? বিচার করতে পারে না, তারপরে আবার স্বাগতম জানায়। তার বিচার কোথায় হবে? তাকে নিয়ে কোথায় স্লোগান হবে? তা না হয়ে যার কোনো ক্ষমতা নাই এই মুহূর্তে, তাকে নিয়ে কেন স্লোগান? এরপরে আমরা নিশ্চয়ই দেখতে চাই স্মরণকালের সবচাইতে নিরপেক্ষ নির্বাচন। নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং মনিরা শারমিন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 মিত্র রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।